গুড আফটারনুন এভরিওয়ান, সকলকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। আজ একটি বিশেষ বিষয় নিয়ে আমি উপস্থিত হয়েছি আপনাদের সামনে। বিষয়টি হলো বর্তমান আমাদের রাজ্যের রাজনৈতিক পরিস্থিতি কতটা ভয়ঙ্কর জায়গায় চলে গিয়েছে। এই ভিডিওটি শুরু করার আগে বলে দিই, আমি একজন সাধারণ নাগরিক হিসাবেই ভিডিওটি আপনাদের কাছে তুলে ধরলাম। আমি কোনো রাজনৈতিক দল করিও না আর রাজনৈতিক দলকে প্রশ্রয়ও দিই না। তবে হ্যাঁ, বর্তমান যে রাজনৈতিক দল আছে তাকে তার পরিস্থিতির ওপরে বিচার করে আমি আপনাদের কাছে এই ভিডিওটি তুলে ধরলাম এবং আমার এই ভিডিওটি আপনাদের কাছে আশা করি একটা চিন্তার উদয় তৈরি করবে। তো আজকের যে বিষয়টি নিয়ে আমি আলোচনায় বসছি, সেই বিষয়টি আলোচনা করার আগে আপনাদের একটা ভিডিও দেখাতে চাই। আজকের দুপুরবেলার নিউজে আপনারা সকলেই দেখে থাকবেন। তো টপিকটা আলোচনার আগে ভিডিওটা আপনাদের দেখানো দরকার। তো ভিডিওটা আগে দেখে নিন, তারপর আমি আলোচনায় আসছি। हमारा अभी तो सर्वे नहीं हुआ, पूरा सर्वे करने से थोड़ा टाइम लगेगा। कितना दुकान जला, कैसे जला, ये तो इन्वेस्टिगेशन तो होगा ही, कैसे जला। और सिलेंडर जब आप रखते हैं ना, सिलेंडर को कभी कभी टेस्ट कर लो, नहीं तो वो जिंदगी भी जल जा सकता है। हम लोग सिलेंडर घर में ले आता है, काम पे लगाता है, लेकिन कभी टेस्ट नहीं करता है। एयर कंडीशन मशीन को टेस्ट नहीं करते हैं, इसमें दिक्कत हो जाता है। इसको बारे में भी आप लोग ख्याल रखो। और ये मार्केट अभी शिफ्ट करना पड़ेगा और नया मार्केट बनाने के लिए एक जाएगा। काउंसिलर और मेयर मिलके ठीक किया है, हम भी बातचीत कर लिया। वो आपका पास इंफॉर्मेशन आएगा, नजदीक में ही है। वो एक जगह हम रख दिया था कोई काम के लिए, उसमें अभी टेम्पोररी आपको मार्केट शिफ्ट होगा जब तक नया मार्केट नहीं बनता है। जैसे आपको बिजनेस भी कामयाबी रहे, आपका कारोबार भी चले, आपका परिवार भी चले। और दूसरी बात है, कुछ मदद आप लोगों को करने के लिए हम तैयार है, लेकिन हमको देखना पड़ेगा पूरा रिपोर्ट हमारे पास आने से एक्चुअली क्या है, किसको किसको दुकान जल गया है, किसका पूरा जला है, किसको आधा जला है। ये बात इन्वेस्टिगेशन करके, इंक्वायरी करके, पूरा विजिट करके, लेकिन अभी नया करके कोई आग नहीं लगाना चाहिए। তোমরা পুলিশ থেকে এটা ব্যারিকেড করে দাও, আর যেগুলো এখনো ধোয়া উঠছে সেগুলোকে নিভিয়ে দেওয়ার ব্যবস্থা করো। দরকার হলে ওয়াটার ট্যাঙ্ক। और ये बात है कि जिसको पूरा जल गया है हम 1 लाख करके उसको देगा, दुकान भी बना देंगे प्लस मटेरियल्स खरीद करने के लिए। और जिसको थोड़ा सा हुआ उसको हम 50,000 करके देगा। ये आपको जब शिफ्ट हो जाएंगे तभी मिलेगा। नया बनेगा जब, वो नया जिसका दुकान जिधर में था उसका ही मिलेगा, बाहर का कोई नहीं आएगा। जिसको जो दुकान था उसका नाम पे वही नाम। ভাই দোকানে আগুন দাঁড়াও, শোনো, আগুনটা তো আমরা লাগাইনি এসে, তোমাদের নিজেদের অব্যবস্থার জন্য আগুনটা লেগেছে। এখন যেটা গভর্নমেন্ট করতে পারে, গভর্নমেন্ট নয়া বিল্ডিং করে দেবে, নয়া মার্কেট করে দেবে বিনা পয়সায়, তোমাদের পয়সা লাগবে না, যার জন্য তোমরা চিন্তা করছো। 2 হচ্ছে আমরা টেম্পোরারি মার্কেট, টেম্পোরারি যতক্ষণ নতুনটা না হচ্ছে টেম্পোরারি মার্কেট তৈরি করে দেবে। এবং যাদের যাদের দোকান ছিল, যাদের পড়ে গেছে, হ্যাঁ তুমি টেম্পোরারি দোকান করছো তো, তোমাদের টেম্পোরারি করে দেওয়া হচ্ছে তো একটা জায়গায়। কে বলেছে তোমায়? তুমি সব ঠিক করবে? কে ভাই তুমি? সৌগত, সৌগত, তোমার দোকান
দোকানে আগুন লেগেছে, আমরা তো সিম্প্যাথেটিক। গভর্নমেন্টেরও তো কতগুলো প্রসিডিওর আছে। একটা মার্কেট তৈরি করতে যে টাইম টেম্পোরারি লাগবে, এটা তো তোমার পার্মানেন্ট হচ্ছে না। ওরা ইমিডিয়েট করবে, সেই জন্যই তো তোমাদের হাতে। আমরা চেষ্টা করব এনকোয়ারি করার পর। না, এটা আমি দোকান শিফট করার পরে দেবো। তার কারণ হচ্ছে বিষয়টি হলো গতকাল মাঝরাতে একটি মর্মান্তিক ঘটনা ঘটেছে কলকাতা শহরে। আপনারা সবাই শুনে থাকবেন, যেটা খবরেও দেখানো হচ্ছে। খিদিরপুর বাজারে 1300 দোকান অগ্নিগর্ভ হয়ে পুড়ে ছাই হয়ে যায়। আগুন কী কারণে লেগেছে সেটা কেউই জানে না, কিন্তু 1300 দোকান আগুনে পুড়ে ছাই হয়ে গেছে, কিন্তু সেটা মাঝরাতে। এবং আগুনে পুড়ে ছাই হওয়ার পরে শোনা যাচ্ছে প্রায় ঘন্টা দুয়েক বাদে দমকলের লোক আসে এবং তারপরে তাদের যা কাজ সেই কাজগুলো চলতে থাকে আগুন নিবানোর জন্য। বিষয়টি হলো আজকে দুপুরবেলাতে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় ঘটনাস্থলে উপস্থিত হন এবং সেখানে গিয়ে তিনি কিছু 1300 দোকান যাদের পুড়ে গিয়েছে তাদের উদ্দেশ্যে কিছু ভাষণ দেন। তা ওনার ভাষণটা শুনে আপনাদের নিশ্চয়ই কিছু মনে হয়েছে, আমার তো অবশ্যই মনে হয়েছে। আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উনি ঘটনাস্থলে উপস্থিত হন এবং সেখানে আগুনে পুড়ে যাওয়া দোকানদারদের উদ্দেশ্যে এবং রাজ্যবাসীকে শোনানোর উদ্দেশ্যে কিছু ঘোষণা করেন। ঘোষণাটা কি আপনারা সবাই টিভিতে নিউজে দেখে থাকবেন। ঘোষণাটাই হলো 1300 দোকানদার যাদের দোকানগুলো পুড়ে ছাই হয়ে গিয়েছে তাদের দোকানের যা ক্ষতিপূরণ হিসাবে উনি 1 লক্ষ টাকা দেবেন এবং অর্ধেক যাদের দোকান পুড়ে গিয়েছে তাদের জন্য উনি 50,000 টাকা করে দেবেন। এখন বিষয়টা হলো উনি এই ঘোষণাটা করলেন কার সাথে আলোচনা করে? অবশ্যই ওনার দলের লোকের সাথে আলোচনা করে, ওনার মন্ত্রী লেভেলদের সাথে আলোচনা করে, ওনার পুলিশের সাথে আলোচনা করে, ওনার সমস্ত পার্টির সাথে আলোচনা করে কিন্তু এই ঘোষণাটা করলেন। এই ঘোষণাটা করার পর ওখানে উপস্থিত বহু সংখ্যক মানুষ ছিলেন যাদের দোকান পুড়ে গিয়েছে, আপনারা শুনে থাকবেন। তার মধ্যে একজন ব্যক্তি যাকে আমি কুর্নিশ জানাই, সেই ব্যক্তি অত্যন্ত সাহসিকতার সাথে কিছু প্রশ্ন করেছিলেন। আমি অবাক হয়ে যাই। উনি একজন মুখ্যমন্ত্রী, উনি যে কোনো লেভেলের লোককে তুমি করে কথা বলেন, এই তুমি এরকমভাবে কথা বলেন। মানে আমি বুঝতে পারি না যে ওনার ভাবনাটা কি। মানে উনি রাজ্যের মুখ্যমন্ত্রী, মানে উনি ভগবান মনে করেন নিজেকে, কাউকে মিনিমাম রেসপেক্টটুকু দেওয়ার প্রয়োজন মনে করেন না। মানে আমরা যদি কাউকে কখনো মনে করুন চিনি না, জানি না, তাকে কি তুমি করে ডাকতে পারি? কখনোই নয়। তাকে আর সম্বোধনাটাই করি আমরা আপনি করে, কিন্তু উনি সম্বর্ধনা দিচ্ছেন তুমি করে, সে যাকেই হোক না কেন। তা একজন রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি ঘোষণা করেছেন, তো ওখানে দাঁড়িয়ে থাকা যারা ছিলেন দোকানদাররা, তাদের মধ্যে কেউ একজন অত্যন্ত সাহসিকতার সাথে কিছু প্রশ্ন করেছিলেন যে আপনি যে দোকানটা পুড়ে গেল তার জন্য আপনি ক্ষতিপূরণ দিচ্ছেন, পুরো দোকান পুড়ে গেলে 1 লক্ষ টাকা, অর্ধেক দোকান পুড়লে 50,000 টাকা, এবং আমাদেরকে যতক্ষণ না দোকান তৈরি করে দেওয়া হচ্ছে, নতুন দোকান মানে একদম বর্তমান আধুনিক প্রযুক্তিতে তৈরি করা হবে উনি ঘোষণা করেছেন। শুনে থাকবেন আপনারা। আমি পুরো ভিডিওটা আপনাদের কাছে তুলে ধরবো উনি কী বলেছেন। এটা ওনারই বক্তব্য এবং টিভি নিউজে সর্বত্র দেখানো হচ্ছে। তো ভদ্রলোক যিনি ছিলেন ওখানে, দোকানদার, উনি বলছেন যে ওনার বাবার সম্ভবত এইরকমই একটা শোনা গেল, ওনার বাবার দোকান বোধহয় বহু পুরনো দোকান, তো সেই ক্ষেত্রে উনিও চালাচ্ছেন দোকানটি। এখন এই দোকানটা পুড়ে যাওয়াতে 1300 দোকানদারদের যে পারিবারিক সমস্যা, তাদের অর্থ সংস্থানের জায়গাটা পুরোটাই নষ্ট হয়ে গেছে। এখন তাদেরকে নতুন করে একটা শিফটিং করা হচ্ছে আলাদা জায়গায়, টেম্পোরারি শিফটিং। এই জায়গাটাও তৈরি হয়ে গেল সেকেন্ডের মধ্যে। মানে আশ্চর্য, গতকালকে মাঝরাতে আগুন ধরলো, আজকে দুপুরের মধ্যে 24 ঘন্টা কাটতে না কাটতে উনি ঘোষণা করে দিলেন অন স্পট গিয়ে, জায়গা রেডি আছে, আপনারা ওখানে শিফটিং হয়ে যান।
তারপর আপনাদেরকে একটা নতুন বাজার তৈরি করে দেওয়া হবে, সেখানে আপনাদের যার যেরকম দোকান ছিল তারা আপনারা সেইভাবেই পাবেন। এখন বিষয়টি হলো, সেই ভদ্রলোক যখন প্রশ্ন করছিলেন এবং ওনার প্রশ্নগুলো মুখ্যমন্ত্রীর গায়ে লাগার মতন প্রশ্ন, সাহসিকতার সাথে প্রশ্নগুলো করেছেন, আর সঙ্গে সঙ্গে আমি দেখলাম উনি অত্যন্ত রেগে গেছেন। রেগে গিয়ে উনি, কে ভাই তুমি, যে প্রশ্ন করছে ওখানে দাঁড়িয়ে তাকে বলছে কে ভাই তুমি। তারপর তো আরও আপনারা শুনে থাকবেন, অনেক কিছুই বলেছেন উনি। তো বিষয়টি হচ্ছে, উনি যখন যা মনে হয় উনি তাই করেন, কারুর কাছে কোনো কথা শোনার প্রয়োজন মনে করেন না। উনি মিটিং ডাকলে সকলকে আসতে হবে, সকলে উপস্থিত হয়ে তার বক্তব্য পেশ করলে তাকে ধমকি দিয়ে বসিয়ে দেবে। আমরা আগেও দেখেছি বিভিন্ন ধরনের মিটিংয়ে, আমরা দেখেছি যেগুলো অনলাইনে আমরা দেখতে থাকি, বিভিন্ন রকম টিভিতে দেখায়, খবরে দেখায়, উনি বিডিওদের নিয়ে মিটিং করছেন, উনি পুলিশ বৈঠক করছেন। কেউ একটা প্রশ্ন করলে উনি ধরুন কাউন্সিলর বা মেয়র এবং এমএলএ এমপিদেরকে নিয়ে মিটিং করছেন। কেউ যদি একটা কোনো প্রশ্ন করে ওঠে তাকে ধমকি দিয়ে বসিয়ে দেন। এটা ওনার হ্যাবিচুয়েট হয়ে গেছে। তো উনি নিজেকে সর্বা মনে করেন এবং উনি সমস্ত জাতির ঊর্ধ্বে নিজেকে মনে করেন, মানুষের ওপরে নিজেকে ভগবান মনে করেন, যার জন্য উনি যাকে খুশি যা খুশি বলতে পারেন। আমি তো খুব ভয় পেয়ে গিয়েছিলাম যে লোকটি ওখানে দাঁড়িয়ে ওনাকে কথাগুলো বলছিলেন, ওরকমভাবে প্রশ্ন করছিলেন, উনি তাকে না ওই একটা প্রবাদ বাক্য উনি প্রায় বলে থাকেন না, যে হারমত বাহিনী, সিপিএমের লোক, বিজেপির লোক, অমুক লোক তমুক লোক, ওনার মুখে তো এটা লেগেই থাকে অল টাইম। ওনার এগেনস্টে অন স্পট দাঁড়িয়ে বলা মানে সে দেশদ্রোহী তাকে ঘোষণা করে দেয় সঙ্গে সঙ্গে। তো এখন বিষয়টি হলো, উনি যে ঘোষণাগুলো করলেন, 1300 দোকানদার, তাদেরকে নতুন করে শিফটিং জায়গা, রিপ্লেসমেন্ট দোকান, সাথে সাথে আবার মাসে এই 1 মাসের জন্য নাকি তাদের 10,000 টাকা করে দেওয়া হবে। 10,000 টাকা দিলে তার সংসারটা চলে যাবে 1 মাসের জন্য। তারপর তারা ওই শিফটিং দোকানে ব্যবসা করে খাবেন। তারপর আবার দোকান তৈরি হয়ে গেলে তাদের আবার নতুন জায়গায় নিয়ে আসা হবে এবং অত্যাধুনিক প্রযুক্তি দ্বারা সেই দোকান তৈরি হবে, সেই কমপ্লেক্স এরিয়া তৈরি হবে। 1300 দোকানদার, খুব ভালো করে মাথায় রাখবেন। অবশ্য আরেকটি ভিডিওতে পুলিশ কমিশনার গিয়েছিলেন তদন্ত করতে, অন স্পট ভেরিফিকেশন করতে। সেখানে পুলিশ কমিশনার বলছেন নিয়ার অ্যাবাউট 1200 দোকান, 1200 সব, কারটা ঠিক কেউ বলতে পারছি না আমরা। তো 1200 কি 1300 যেটাই হোক না কেন, মুখ্যমন্ত্রীর কথায় 1300, পুলিশ কমিশনারের কথায় 1200। তো এখন বিষয়টি হলো, এই দোকানগুলো 1300 দোকানদার যারা অ্যাকচুয়াল দোকানদার, তাদেরকে যখন নতুন করে দোকান দেওয়া হবে, তখন সেই দোকানগুলো ওই 1300 জনই পাবে, নাকি তার মধ্যে ওনার কোনো পার্টির লোক বা ওনার কোনো আলাদা তৃণমূল তৈরি হচ্ছে বা তৃণমূলের ওখানে সংগঠন করছে সেরকম লোকও দোকান পাবে ফ্রিতে? যারা হয়তো 1300 দোকান এতদিন ছিল, তারা হয়তো নতুন করে দোকান নিতে পারছিলেন না বা বাজারে ঢুকতে পারছিলেন না। আমার তো মনে হয় যে 1300 দোকান যারা আছে তারা তো পাবে হয়তো, যদি পরিকল্পনা হয়, তার মধ্যে নতুন কিছু ইনক্লুড হবেও। তখন বিষয়টা হলো সেটা না, বিষয়টা হলো উনি এত তৎপরতার সাথে খিদিরপুরে পৌঁছে গেলেন আজকে দুপুরের মধ্যে, 24 ঘন্টাও কাটতে পারলো না। গতকাল মাঝরাতে আগুন লেগেছে এবং সেই আগুনের কারণে ওখানে প্রায় 2 ঘন্টা আগুনে পুড়ে অর্ধেক তো শেষই হয়ে গেছে। তারপরে গিয়ে আপনার দমকল ঢুকে যাওয়ার পর যা অগ্নি নির্বাপনের কাজ, সেই অগ্নি নির্বাপন কাজ করেছে। কিন্তু উনি 24 ঘন্টা কাটতে না কাটতে অন স্পট খিদিরপুর পৌঁছে গেছেন ফিরহাদ ববি হাকিমকে সঙ্গে নিয়ে। এখানেও একটা বিষয় আছে, ববি হাকিম নিজে গিয়েছিলেন ওখানে, কারণ ববি হাকিমের অনেকটা নিয়ারেস্ট এরিয়া ওটা। এবং আমরা জানি খিদিরপুর অলমোস্ট মোহামেডান বসতি, মোহামেডান দোকান, সব কিছুই ম্যাক্সিমামটাই মোহামেডান এরিয়া। মোহামেডান দোকানও আছে ওখানে, প্রচুর দোকান আছে মোহামেডান। সেখানে বাঙালি দোকান হিন্দু দোকান খুব কমই আছে। তো বিষয়টি কি ভোট কেনার জন্য মোহামেডান এরিয়া, মোহামেডানদের দোকান এবং তাদেরকে আবার নতুন করে বুঝিয়ে সুঝিয়ে
আরেকটা নতুন স্বপ্নের মানে স্বপ্ন দেখানোর চিন্তাভাবনা দিয়ে, নতুন সকাল নতুন দিনের চিন্তাভাবনা দিয়ে তাদেরকে ভোটের প্রলোভন দেখিয়ে মানে নিজের ভোটটাকে জয় করার জন্য কি? আমার তো মনে হচ্ছে সেটাই। না হলে আজকে দিনের পর দিন শিক্ষকদের যে ধর্ণা অবস্থান চলছে বিভিন্ন জায়গাতে, মার খেলেন শিক্ষকরা নিজেদের চাকরি অধিকারের জন্য, তাদের এত দিনের কষ্টের চাকরি, তাদেরকে আজকে রাস্তায় বসে থাকতে হচ্ছে, তাদেরকে বার করে দেওয়া হয়েছে স্কুল থেকে, নো ওয়ার্ক নো পে সিস্টেমে কাজ করার জন্য বোধহয় বলা হচ্ছিল। যাই হোক, এখন বিষয়টি হলো এই শিক্ষকদের জন্য যারা আন্দোলন করছে, এই শিক্ষকদের জন্য আপনি কি করেছেন? বেশ মাসখানেকের মধ্যে শিক্ষকরা আপনার সাথে মিটিংয়ে দেখা করতে গিয়েছিলেন। আপনার আসার কথা ছিল সেখানে, আপনি আসতে পারেননি। আপনি সম্ভবত পশ্চিমবঙ্গেরই কোনো একটা সাইডে ছিলেন সেখান থেকে আপনি ওভার ফোনে আপনার সচিবের ফোনে আপনি কথা বলছিলেন এবং লাউড স্পিকারে সেখানে কয়েকজন শিক্ষকরা যারা সেখানে মিটিংয়ে উপস্থিত ছিলেন তাদের সাথে কথা বলছিলেন। আমি শুনেছি সেখানে, আমি এবং পুরো দেশবাসী শুনেছেন। আপনি তাদেরকে রীতিমতন ধমকাচ্ছেন, চমকাচ্ছেন, তাদের কোনো কথা শুনছেন না, তাদের কোনো বক্তব্য শুনতে দিচ্ছেন না, এবং তাদেরকেও একই ক্ষেত্রে মানে শিক্ষক হোক আর ডাক্তার হোক, তাদেরকেও আপনি তুমি করে কথা বলছেন। দেখো ভাই তুমি আমার এই প্রস্তাব মানতে হলে মানো, নাহলে ছাড়ো। এই হচ্ছে আপনার মুখের ভাষা, তুমি করে সম্বর্ধনা। শিক্ষক যারা সমাজ গড়ছেন, যারা নতুন প্রজন্মকে এগিয়ে নিয়ে যাচ্ছেন শিক্ষার মাধ্যমে, তাদেরকে আপনি শেখাচ্ছেন, মানে শুরুটাই করছেন তুমি দিয়ে। ভেরি গুড। তো বিষয়টি হলো, তখন তো আপনি উপস্থিত হতে পারেননি তাদের মিটিংয়ে, সশরীরে উপস্থিত হননি, ওভার ফোনে সচিবের সঙ্গে কথা বলেছেন এবং সচিব তাদের সাথে আপনার ফোনে কনফারেন্সে লাউড স্পিকার অন করে শোনাচ্ছেন, এবং লাউড স্পিকারে যা শুনতে পাচ্ছি আমরা এবং ওখানে বসে থাকা শিক্ষকরা, তার জবাব চাইছেন বা উত্তর দিতে চাইছেন। আপনি সেগুলো শুনতে রাজি না, এবং আপনার উদ্ধত আমরা দেখেছি, সেখানেও দেখেছি। তো তারপরেও বিভিন্নভাবে তারা সল্টলেকের বিভিন্ন জায়গায় তারা আন্দোলন করেছে, বসেছে, বিকাশ ভবনের সামনে বসেছে, মার খেয়েছে, প্রচুর মার খেয়েছে। আপনি তো তারা বারবার আপনার সাথে বসতে চেয়েছিল, আপনি একবারের জন্য যাননি। কেন? কারণটা কি? আপনি সেখানে উপস্থিত হতে পারছেন না একবারও তাদের সাথে কথা বলার জন্য। আর আজকে খিদিরপুরের মার্কেট কাল মাঝরাতে পড়েছে, আজকে মাঝরাত হলে 24 ঘন্টা হবে, তার আগেই আপনি অন স্পট চলে গেলেন, গিয়ে সেখানে আপনি ঘোষণাও করে দিয়ে চলে আসলেন কোটি কোটি টাকার জিনিস পুড়ে গিয়েছে, কোটি কোটি টাকার। সেখানে আপনি 1 লক্ষ টাকা তাদের ক্ষতিপূরণ দিচ্ছেন, আবার ভোট কেনার চক্কর, সিম্প্যাথি গেইন করতে চাইছেন। আপনার চালাকি সবাই ধরে নিয়েছে, পুরো রাজ্যবাসী ধরে নিয়েছে। এই খেলা বেশি দিন চলবে না আপনার। 2026-এ আপনি তার পরিণাম বুঝতে পারবেন, 100% বুঝতে পারবেন। 26-এ আপনি জানতে পারবেন আপনার আসল পরিচয়টা কি, আপনাকে পাবলিক বোঝাবে। আপনি যে কাজগুলো করছেন হাস্যকরজনক কাজ হচ্ছে। আমার লাইফে আমি এতগুলো মুখ্যমন্ত্রী দেশে মধ্যে আমি কাউকে দেখিনি আপনার মতন। মানে ব্যাপারটা হয়ে গেছে, পাড়ায় একটা দুর্ঘটনা ঘটলো, সেখানে একজন ক্লাবের প্রেসিডেন্ট বা কেউ এসে একটা বক্তৃতা দিলেন, পাড়ার লোক বক্তৃতাটা শোনার সাথে সাথে কিছুটা রিপ্লাই দিলেন, তিনি ধমকানোর চেষ্টা করলেন, তারপর উনি চলে যাওয়ার পর একটা বিক্ষোভ শুরু হয়ে গেল। হাস্যকর হয়ে গেছেন আপনি মুখ্যমন্ত্রী হয়ে। আপনার ভাষণ, আপনার কথা শোনার পরে এরিয়াতে হইচই পড়ে যাচ্ছে। আপনি একজন মুখ্যমন্ত্রী, আপনার পদটাকে ভাবুন, আপনার পদটাকে ভাবুন। আপনার পদের রেসপেক্ট কেউ করছে না। আপনি যে কথাগুলো বলে যাচ্ছেন সেগুলো কেউ মানতেই চাইছে না এবং তীব্র আন্দোলন করছে। এবং অন ক্যামেরা পরে দেখা যাচ্ছে সেই খিদিরপুর এরিয়াতে আপনি চলে যাওয়ার পরে মিডিয়াতে দেখানো হয়েছে, ওখানে
যত লোক আছে, যত দোকানদার আছে, কেউ আপনার যে প্রস্তাব, এই প্রস্তাব মানতেই রাজি না। না আপনি একটা হাস্যকর জায়গায় চলে গেছেন। আমার ভাবতে অবাক লাগে, আজ পর্যন্ত কোনো মুখ্যমন্ত্রীকে নিয়ে এই ধরনের ট্রোল হয় না, আপনাকে নিয়ে যা হয় না। আপনাকে নিয়ে রাজ্যবাসী যা মনে করছে সেটা আপনাকে 26-এ বুঝিয়ে দেবে। এটা আপনি বুঝতে পারবেন 26-এ পরিণামটা। যাই হোক, আসল বিষয়টায় আসি। তো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিছু ঘোষণা করে যাওয়ার পরে, সেখান থেকে উনি চলে যাওয়ার পরে কিছুক্ষণের মধ্যেই ওই দোকানদার যারা ছিলেন, যাই হোক, তাদের তো একটা সংসার চলতো না, তাদের জীবন চলতো, তাদের বাচ্চা কাচ্চারা পড়াশোনা করতো, তাদের সংসার চলতো। তাদেরকে উনি রাতারাতি সরিয়ে দিয়ে শিফটিং করে দিচ্ছেন, 1 লক্ষ টাকা 50,000 টাকা দিচ্ছেন। সম্ভবত উনি খুব হিসাব করেই এসেছিলেন ময়দানে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ওই ময়দানে এসেছিলেন খুব হিসেব করে দেখুন হিসেবটা আপনারা। 1300 দোকান, 1 লক্ষ টাকা করে, মানে একদম প্রপার 13 কোটি টাকা। আর যদি 70-60 ধরা হয়, মানে 700-600 রেশিওতে ধরা হয়, মানে 700 পুরোপুরি আর 650,000, 700 1 লাখ করে, 650,000 করে, তাহলে 3 কোটি আর 7 কোটি, মানে 10 কোটিতে হেরফের। মানে খুব প্ল্যানিং করে এসছেন ওখানে অন স্পট উনি। মানে 700 আর 600 রেশিওতেও যদি আমরা ধরি, মানে সবাই গিয়ে তো চাইবে না আমাকে 1 লাখ টাকা দিন, আমাকে 1 লাখ টাকা দিন, আমার পুরো দোকান পুড়ে গেছে, না, সবাই পাবেন না। উনি কিন্তু বলে দিয়েছেন, পুরো দোকান যাদের পুড়েছে তারা 1 লক্ষ, যাদের অর্ধেক দোকান পুড়েছে তারা 50,000। রেশিওটা উনি করে এসছেন আগে বাড়ি থেকে। যদি দিতেও হয় প্রেশারের চাপে, তাহলে ওই 1 লক্ষ করে দিলে আপনার 13 কোটি টাকায় উনি রফা দফা করে দেবেন। কিন্তু বিষয়টি হলো, এই 1300 দোকান কি সত্যিই আগুনে পুড়ে গিয়েছিল, নাকি এর পিছনে অন্য কোনো রহস্য আছে? এই তদন্তের রিপোর্ট কেউ পাবে না, এর অ্যাকচুয়াল তদন্ত কেউ জানতেও পারবে না। এবং এই দোকানদারদের পরিণামও আমি বলে দিচ্ছি, এদেরকে শিফটিং করে উনি যা বলেছেন তাই করবে। এখনও সময় আছে, রাজ্যবাসীকে বলছি, এখনও সময় আছে। খিদিরপুর দোকানদারদের বলছি, এখনও সময় আছে। আপনারা সবাই একত্রিত হয়ে আওয়াজ তুলুন, একত্রিত হয়ে একজোট হয়ে সেখানে আন্দোলন করুন। আন্দোলন মানে ওই আন্দোলনে পুলিশ এসে পিটিয়ে চলে গেল, ওই আন্দোলন করলে হবে না। স্ট্রং আন্দোলন করুন ব্রিটিশকে তাড়ানোর জন্য। যখন আমাদের দেশের লোক, স্বাধীনতা সংগ্রামীরা যারা লড়াই করেছে, সেই সংগ্রামের জন্য আপনারা এখন প্রস্তুত হন। ইনি ব্রিটিশ সরকারের পর্যায়ে চলে গিয়েছে, আপনার আমার রক্ত শোষণ করতে চাইছে। আমি আপনাদেরকে বলছি, এটার জন্য কঠোর আন্দোলন তৈরি করুন, নাহলে কিন্তু কদিনের মধ্যেই আপনাদেরকেও শিফটিং করিয়ে দেবে। তারপর তো কবে দোকান তৈরি হবে, কবে কমপ্লেক্স তৈরি হবে, তবে গিয়ে আপনারা পাবেন কি পাবেন না তারও ভবিষ্যৎ জানে। আর আমরাও কেউ আর খবর দেখতেও যাব না, যদি না খবর জানতে পারি, খবর নিউজ না দেখায়, তাহলে কী করে জানবো? ঘটনাটা দেখুন না, আর.জি. করের কেসটা, আজকাল কেউ খবরই রাখে না। যার বাড়ির মেয়ে মারা গেল, অত একটা স্বনামধন্য ডাক্তার মারা গেলেন, তার খবর আজকাল কেউ জানেই না। কেন জানি না আমরা? কারণ যতক্ষণ আমরা নিউজ দেখেছি, ততক্ষণ আমাদের নিউজ দেখিয়েছে, ততক্ষণই আমরা জানতে পেরেছি। নিউজে যখন রিপোর্ট দেখানো বন্ধ হয়ে যায়, আমরাও জানি না, আমরাও নর্মাল জীবনে ফিরে যাই। আমাদের প্রত্যেকেরই নিজস্ব কেরিয়ার আছে, নিজস্ব ভাবনা চিন্তা আছে, ভবিষ্যৎ চিন্তা করার আছে। তো কোথায় খিদিরপুরে দোকানে আগুন লেগে 1300 দোকানদার পুড়ে 1300 দোকান পুড়ে গিয়েছে অগ্নিগর্ভ হয়ে, তাদের কি হলো, এটা যদি খবরে আগামী দিনে না দেখানো হয়, সেখানে তদন্ত রিপোর্ট কী হলো না দেখানো, আমরা কেউ জানবো না। সেই জন্যই বলছি, আপনারা যারা ওখানে আন্দোলন করেছেন, আমি তাদেরকে হ্যান্ডস আপ জানাচ্ছি। অনেক সাহস দেখিয়েছেন আপনারা, অন স্পট সাহস দেখিয়েছেন সেই ভদ্রলোক, তাকে আমি অত্যন্ত ধন্যবাদ জানাই আপনার এই সাহসিকতার জন্য। এই সাহসিকতাটা আপনারা তৈরি করেছেন, আপনারা দেখে শিখেছেন বর্তমান রাজ্যের কি পরিস্থিতি চলছে। তাই আপনাদেরকেই বলছি, এই আন্দোলনটা তৈরি করুন। আর.জি. করের ঘটনাটা দেখেছেন, পুরো রাজ্যবাসী তথা বিশ্বকে ঘোল খাইয়ে দিয়েছেন উনি, পুরো কেসটাকে ধামাচাপা দিয়েছেন। আজকে সন্দীপ ঘোষ কোথায় কেউ জানে না, কেউ খবরই রাখে না।
সন্দীপ ঘোষের বিষয় কেউ জানতেই চায় না। জানবে কি করে? খবর নেই তো, কোনো নিউজ চ্যানেল দেখায় না কিছু, আমরা কোথা থেকে জানবো? তো বিষয়টি হলো, প্রত্যেকটা আন্দোলন কিন্তু এইভাবে ভেঙে দিচ্ছেন উনি। তবে হ্যাঁ, একটা কথা ঠিক, বর্তমানে ওনাকে আন্দোলন আর এই সমস্ত সমস্যায় জর্জরিত করে ফেলেছে ওনাকে। প্রতি মাসে কোনো না কোনো দুর্ঘটনায় উনি জড়িয়ে পড়ছেন। কাল শিক্ষক আন্দোলন, আরজিকর ঘটনা, খিদিরপুর ঘটনা, আরও বিভিন্ন রকমের আপনারা শুনতে পাবেন আগামী দিনও। 26-এর ভোটটা কিন্তু আসছে। এই 26-এর ভোটে এই রাজ্যের মুখ্যমন্ত্রীকে কিন্তু বোঝাতে হবে। আর রাজ্যের শিক্ষা পরিস্থিতি যে জায়গায় পৌঁছে গিয়েছে, সবার কিন্তু ক্ষমতা নেই সবার ছেলে মেয়েকে ইংলিশ মিডিয়ামে পড়ানোর। রাজ্যের স্কুলগুলো প্রায় বন্ধই হয়ে গেছে। ইভেন স্কুলগুলো যেগুলো চলছিল বর্তমানে, এখনও চলছে যারা সরকারি স্কুলও, সেখানে রাজনীতি এমনভাবে ঢুকিয়ে দিয়েছে আর কিছু বলার নেই। স্কুলের টিচাররাও সেখানে রাজনীতি করছে। আর বর্তমান যে টিচারদের চাকরি চলে গিয়েছে এই দুর্নীতির জন্য, যে টাকা খাওয়ার পরে যে ভুয়ো শিক্ষকরা, ওই অরিজিনাল শিক্ষক যারা আছে তাদের মধ্যে যারা ঢুকে বসে গিয়েছে, এদেরকে আইডেন্টিফাই করাটা সহজ নয়। তাও আমি আপনাদেরকে বলছি, ওই আন্দোলনটাকে কিন্তু চালিয়ে যান। প্রত্যেকটা আন্দোলনকে কিন্তু থামিয়ে দিচ্ছেন উনি। এই আন্দোলনগুলোকে আপনারা থামতে দেবেন না। আপনারা এই বিষয়ে লড়াই করুন, রাজ্যবাসী আপনাদের সঙ্গে লড়াই করবে। সবাই 26-এর ভোটে তার উত্তর দিয়ে দেবে। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। বিষয়টি ভালো লাগলে শেয়ার করে দিন, লাইক করে দিন এবং সাবস্ক্রাইব করে দিন। আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অবশ্যই আগামী দিন 2026-এর জন্য চিন্তা করবেন, এই রাজ্যের ভবিষ্যতের জন্য চিন্তা করবেন, আগামী প্রজন্মের জন্য চিন্তা করবেন। ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।